আজকে আমি মূলত ইংরেজি ব্যাকরণের একটা খুবই ইম্পর্টেন্ট সেকশন নিয়ে আলোচনা শুরু করব। টপিকটার নাম হলো ন্যারেশন বা স্পিচ। আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন যখন আমরা ইংরেজি ব্যাকরণ পড়তে চাই, এই টপিকটা কিন্তু আমাদের খুবই কাজে লাগে। মানে অ্যাপার্ট ফ্রম ভয়েস, দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভয়েস ছাড়া এই টপিকটা কিন্তু আমাদের সবসময় কিন্তু কাজে লাগে। ন্যারেশন বা স্পিচ। আজকের থেকে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সেগুলো ন্যারেশনের উপর ভিত্তি করে আসবে। ভয়েস আমি যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু সিকোয়েন্সিয়ালি কিন্তু আমি আলোচনা করেছিলাম। ভয়েস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এসেছিল। আর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে ভয়েসের। আজকে আমি মূলত ন্যারেশন নিয়ে মূলত আলোচনা শুরু করব। এখন থেকে আমার চ্যানেলে পার্ট 1, পার্ট 2 ন্যারেশনের সিকোয়েন্সিয়ালি সব ভিডিও আসা কিন্তু শুরু করবে। তাহলে আমরা কি বলছিলাম যে আজকের টপিকটার নাম হলো কি ন্যারেশন, বা এটাকে স্পিচও আমরা বলতে পারি। কোনো কোনো গ্রামারিয়ান এই টপিকটাকে ন্যারেশন বলে, আবার কোনো কোনো গ্রামারিয়ান এই টপিকটাকে স্পিচ বলে। এখন আমাদেরকে জানতে হবে যে ন্যারেশন বলতে কি বোঝানো হয় বা স্পিচ বলতে কি বোঝানো হয়। ন্যারেশন বা স্পিচ এর বাংলা অর্থ হলো উক্তি। উক্তি বোঝানো হয় কিন্তু ন্যারেশন বা স্পিচ দ্বারা। এখন আমাদেরকে বুঝতে হবে উক্তিটা কি। মনে করো যে বাস্তব জীবনে যখন আমরা কথোপকথন করি কোনো ভাষাতে, এখন যেহেতু আমরা ইংরেজি ব্যাকরণ পড়ছি, আমি ইংরেজি ভাষার কথায় বলছি। মনে করো যে আমি তোমার সাথে ইংরেজি ভাষায় কথা বলছি। যখন আমরা কনভারসেশন করি, কনভারসেশনে মূলত কিন্তু দুইটা পার্টি ইনভলভ থাকে। একটা হলো কি স্পিকার থাকবে, তারপরে লিসেনার কিন্তু থাকবে। স্পিকার কথা বলেন, লিসেনার হলো লিসেন করেন। কথা বলার সময় কিন্তু স্পিকার কিন্তু অবশ্যই কিন্তু স্পিক করবেন, লিসেনার কিন্তু অবশ্যই কি করবেন, লিসেন করবেন। এখন স্পিকার যে কথাগুলো বলে সেগুলোকে বলা হয় উক্তি। স্পিকার যে কথাগুলো স্পিক করছে সেগুলোকে বলা হচ্ছে উক্তি। মনে করো যে রহিম হলো স্পিকার আর করিম হলো লিসেনার। রহিম করিমের সাথে কথা বলছে। রহিম করিমের সাথে কথা বলার সময় এক মুহূর্তে বলেছিল যে আই অ্যাম ইল। এখানে আই অ্যাম ইলটা কে বলছে? রহিম বলছে। রহিম হলো স্পিকার। স্পিকার কি বলছে? আই অ্যাম ইল, আমি অসুস্থ। রহিম বলছে করিমকে যে আমি অসুস্থ। রহিম কিন্তু এখানে স্পিকারের ভূমিকা পালন করছে, আর করিম এখানে লিসেনারের ভূমিকা কিন্তু পালন করছে। এই যে আই অ্যাম ইল, এটা কিন্তু উক্তি। কার উক্তি? রহিমের উক্তি, স্পিকারের উক্তি। এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারলাম যে যখনই কোনো ভাষায় আমরা কনভারসেশন করতে যাই তখন কিন্তু দুইটা পার্টি ইনভলভ থাকে। একটা হলো স্পিকার থাকে, তারপর লিসেনার থাকে। স্পিকার স্পিক করে, লিসেনার লিসেন করে। এটা কিন্তু দেখতে পাই। স্পিকার যে কথাটা বলছে সেটাকে বলা হচ্ছে হলো উক্তি। তিনি কিন্তু কিছু বলছেন, সেটাকে বলা হচ্ছে হলো উক্তি। এখন এখানে ন্যারেশনের ক্ষেত্রে বা স্পিচের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো যে যিনি শুনছেন কথাটা তিনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছেন। মনে করো যে স্পিকার, মনে করো আমি রহিম, করিমকে একটা কথা আমি কিন্তু বললাম, করিম সেটাকে কিভাবে দেখছে, মানে লিসেনার ব্যাপারটাকে কিভাবে দেখছে। লিসেনার পরবর্তীতে যখন সেটা দেখাবে, উপস্থাপন করবে, সেটা কিভাবে উপস্থাপন করবে। এটা কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু আলোচনার বিষয় যে স্পিকার থাকবে, লিসেনার থাকবে। স্পিকার কোনো কিছু বলল, লিসেনার সেটা শুনলো, পরবর্তী মুহূর্তে লিসেনার সেটা কিভাবে উপস্থাপন করছে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো মোমেন্টে, সেটা কিন্তু আমাদের আলোচ্য বিষয়। এখন মনে করো উপরে যে আমি উদাহরণটা দিয়েছি সেখানে অ্যাকচুয়াল আটারেন্সটা হলো কি, অ্যাকচুয়াল স্পিচটা হলো কি আই অ্যাম ইল। রহিম করিমকে কি বলেছিল? আই অ্যাম ইল। এটা হলো কি আসল উক্তি কিন্তু এইটা। এখন যে লিসেনার, সে এই উক্তিটাকে দুইভাবে কিন্তু উপস্থাপন করতে পারে। মনে করো রহিম এখানে কি স্পিকার, করিম হলো লিসেনার। করিম এটাকে কিভাবে উপস্থাপন করবে, এটা কিন্তু খুবই একটা আলোচ্য বিষয়। পরবর্তীতে করিম এটাকে কিভাবে উপস্থাপন করছে, রহিম যে তাকে এই কথাটা বলেছিল আই অ্যাম ইল, করিম এটাকে কিন্তু দুইভাবে উপস্থাপন করতে পারে। একটা হলো কিভাবে উপস্থাপন করতে পারে, যে রহিম তাকে যে কথাটা বলেছিল এক্স্যাক্টলি সেম টু সেম সেটাই সে অন্যের সামনে উপস্থাপন করবে। তখন সে কি বলবে যে রহিম সেড টু করিম। মনে করো এটা বললো, করিম কিন্তু বলছে যে রহিম আমাকে বলেছিল, এখানে আমি নামই ব্যবহার করছি। রহিম সেড টু করিম আই এম ইল। এইভাবে কিন্তু সে কিন্তু বাক্যটাকে কিন্তু উপস্থাপন করতে পারে।
যে রহিম করিমকে বলল, মনে করিমকে রহিম একসময় এই কথাটা বলেছিল, করিম মনে করো 2 দিন পরে এই কথাটা সবার সামনে উপস্থাপন করছে, বলছে যে রহিম আমাকে বলেছিল, নিজের নামটাই সে বলল যে রহিম সেড টু করিম আই অ্যাম ইল। রহিমের উক্তিটা হলো আই অ্যাম ইল, এটাকে কিন্তু চেঞ্জ করেনি। করিম যখন ব্যাপারটাকে রিপোর্ট করছে বা উপস্থাপন করছে অন্যদের সামনে, তখন কিন্তু সেটাকে কিন্তু চেঞ্জ কিন্তু করেনি কিন্তু, এক্স্যাক্টলি এটাই কিন্তু সে কিন্তু উপস্থাপন করছে, আই অ্যাম ইল, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এইভাবে কিন্তু সে কিন্তু উপস্থাপন করতে পারছে, এটা একভাবে উপস্থাপন করা যায়। একটা স্পিকার আমাকে কোনো একটা সময় একটা কথা বলেছিল, সেটাকে আমি দুইভাবে কিন্তু উপস্থাপন করতে পারি। প্রথম একভাবে কি, অ্যাজ ইট ইজ, মানে সে যেভাবে বলেছে সেভাবে আমি উপস্থাপন করলাম, এটা একভাবে হতে পারে, রহিম সেড টু করিম আই অ্যাম ইল। আরেকভাবে যেটা হতে পারে সেটা হলো যে কিছুটা চেঞ্জ করে আমি উপস্থাপন করতে পারি। মনে করো বললাম যে রহিম টোল্ড করিম দ্যাট হি ওয়াজ ইল, এটা কিন্তু আমি বলতেই পারি কিন্তু। এখানে হি বলতে রহিমকে বোঝানো হচ্ছে, আমি কিন্তু চেঞ্জ করে বলেছি আই অ্যাম ইল, এটা কিন্তু হুবহু আমি কিন্তু বলিনি, চেঞ্জ করে কিন্তু বলেছি, কিন্তু হি ওয়াজ ইল কিন্তু হয়ে গেল। আই অ্যাম ইল এটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু নেই, কিন্তু আমি কিন্তু কিছুটা চেঞ্জ করে কিন্তু উপস্থাপন করছি। রহিমের যে উক্তি সেটা আমি হুবহু উপস্থাপন করছি না, রাদার আমি সেটাকে কিছুটা চেঞ্জ করে কিন্তু উপস্থাপন কিন্তু করছি। আমি যদি আর একটা উদাহরণ দেই, মনে করো যে এখানে স্পিকার হলো হি আর লিসেনার মনে করো যে আই, এটা মনে করো হলো, আমাকে হি একটা কথা বলেছিল, মনে করো বলল যে আই অ্যাম হেল্পলেস, এটা সে কথা বলল। এটা হলো কি, আমাকে একটা পার্টিকুলার মুহূর্তে মনে করো 2 দিন আগে সে আমাকে বলেছিল যে আমি খুবই হেল্পলেস, কে বলেছিল, হি কিন্তু আমাকে বলেছিল। এখানে অ্যাকচুয়াল উক্তিটা হলো কি, অ্যাকচুয়াল আটারেন্সটা হলো কি, যে আই অ্যাম হেল্পলেস, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, এই কথাটা কিন্তু বলেছিল। এখন আমি যে লিসেনার, আমি এই ব্যাপারটাকে দুইভাবে উপস্থাপন করতে পারি। একটা হলো কি, অ্যাজ ইট ইজ, আই এম হেল্পলেসটাকে আমি চেঞ্জ করবো না, আমি বললাম যে হি সেড টু মি, সে আমাকে বলেছিল যে আই এম হেল্পলেস, এটা কিন্তু একভাবে কিন্তু আমি উপস্থাপন করতেই পারি, আই এম হেল্পলেস এই বিষয়টা। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একভাবে আমি এইভাবে কিন্তু উপস্থাপন করলাম বিষয়টাকে, যে হলো লিসেনার, একভাবে এভাবে আমি উপস্থাপন করতে পারি। স্পিকার আমাকে একটা কথা বলেছে, সেটাকে আমি দুইভাবে উপস্থাপন করতে পারি। নাম্বার ওয়ান হলো কি, এইভাবে অ্যাজ ইট ইজ, সে আমাকে বলেছিল আই এম হেল্পলেস, আই এম হেল্পলেসটা কিন্তু আমি চেঞ্জ করলাম না। দ্বিতীয় যেভাবে উপস্থাপন করতে পারি সেটা হলো কি, কিছুটা চেঞ্জ করে আমার মতো করে আমি উপস্থাপন করছি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হেল্পলেস, মনে করো এটা আমি মূলত বললাম, মনে করো চেঞ্জ করলাম, কিন্তু আই এম হেল্পলেসটাকে চেঞ্জ করে নিজের মতো করে কিন্তু বললাম। এইটা শ্রোতা বক্তার যে উক্তি সেটাকে দুইভাবে উপস্থাপন করতে পারে, এটা কিন্তু আমরা দেখলাম যে বক্তার আসল কথাটা হলো কি, অ্যাকচুয়াল আটারেন্সটা ছিল আই এম হেল্পলেস, যে লিসেনার সেটাকে সে দুইভাবে উপস্থাপন করে, হি সেড টু মি আই এম হেল্পলেস এই একভাবে উপস্থাপন করলো, নিচে আর একভাবে কিন্তু কিছুটা চেঞ্জ করে কিন্তু উপস্থাপন করলো, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হেল্পলেস। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বিষয়টা দুইভাবে কিন্তু উপস্থাপন করলো। এখন এইখানে ন্যারেশনে মূলত এই দুই প্রকারের উপস্থাপন নিয়ে আলোচনা করা হয়, যে বক্তা একটা কথা বলেছে সেটাকে লিসেনার কিভাবে আমাদের সামনে উপস্থাপন করছে, এই যে দুইভাবে উপস্থাপন করছে, এটাই মূলত ন্যারেশন কিন্তু আলোচনা করে। বক্তার উক্তিকে কিভাবে উপস্থাপন করছে অন্য কেউ বা লিসেনার, কিভাবে তাকে উপস্থাপন করছে, সেটাই কিন্তু ন্যারেশনের কিন্তু আলোচ্য কিন্তু বিষয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে ন্যারেশন বা স্পিচ দ্বারা কি বোঝানো হচ্ছে, উক্তি বোঝানো হচ্ছে। কার উক্তি, বক্তার উক্তি। বক্তার উক্তিকে কিভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হলো ন্যারেশন বা স্পিচ। এখন এটার প্রোনাউন্সিয়েশন, ন্যারেশনও সঠিক হবে, নারেশনও সঠিক হবে। অক্সফোর্ড ডিকশনারিতে দুইটা প্রোনাউন্সিয়েশনই কারেক্ট, তুমি নারেশনও বলতে পারো, ন্যারেশনও বলতে পারো। ব্রিটিশ ইংলিশে দুইটা সঠিক, আমেরিকান ইংলিশেও কিন্তু দুইটাই সঠিক, যেটা তোমার ইচ্ছা। তবে ন্যারেশন এই প্রোনাউন্সিয়েশনটাই হলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট বাংলাদেশি কনটেক্সটে, আমরা যেহেতু আলোচনা করি বা প্রোনাউন্সিয়েশন করি, এই শব্দটাকে প্রোনাউন্স করি, এটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এখন আমরা জানব যে ন্যারেশন কয় প্রকার। ন্যারেশন মূলত হলো কি, দুই প্রকার। ন্যারেশন ইজ অফ টু টাইপস। একটা হলো কি ডিরেক্ট ন্যারেশন, আমি স্পিচ বলছি না, আমি ন্যারেশন বলে অভিহিত করছি, ন্যারেশনও যা স্পিচও তাই ইংলিশ গ্রামারে। একটা হলো কি ডিরেক্ট স্পিচ, আর একটা হলো কি ইনডিরেক্ট স্পিচ।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই দুই প্রকার নিয়ে আমাদের কিন্তু মূলত কিন্তু আলোচনা কিন্তু করতে হবে, ডিরেক্ট স্পিচ আর হলো কি ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচের আরেকটা নাম হলো কি রিপোর্টেড স্পিচ। এটা সব নোট ডাউন করে রাখো যে স্পিচ দুই ধরনের হয়, ন্যারেশন দুই ধরনের হয়। ডিরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট ন্যারেশন স্পিচ লিখতাম আমি, এখানে ন্যারেশনও লিখতে পারো, ডাইরেক্ট ন্যারেশন ইন্টারচেঞ্জেবল। ডাইরেক্ট ন্যারেশন আর হলো ইনডিরেক্ট ন্যারেশন বা রিপোর্টেড ন্যারেশন, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম বিষয়টা। মূলত আমাদেরকে এই দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে যে বক্তা কোনো কথা আমাকে একটা মুহূর্তে বলেছিল, আমি শ্রোতা, সেটা কিভাবে আমি অডিয়েন্সের সামনে উপস্থাপন করছি। দুইভাবে উপস্থাপন করতে পারি, একটা ডিরেক্টভাবে উপস্থাপন করতে পারি আর একটা হলো ইনডিরেক্টভাবে উপস্থাপন করতে পারি। এখন ফর এক্সাম্পল উপরে আমি কিন্তু দুইটা উদাহরণ দিয়েছিলাম। অ্যাকচুয়াল অ্যাটারেন্স ছিল আই অ্যাম ইল, এটা শ্রোতা এভাবে উপস্থাপন করেছিল, রহিম সেড টু করিম আই অ্যাম ইল, এটা কিন্তু ডিরেক্টভাবে উপস্থাপন করেছিল। সেজন্য এই ধরনের বাক্যকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। আমরা জানবো যে কিভাবে ডিরেক্ট স্পিচটা হলো। দ্বিতীয় যেভাবে উপস্থাপন করেছিল কিছুটা চেঞ্জ করে, সেটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট মানে কি, কিছুটা চেঞ্জ করেছে, সেজন্য বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। কিন্তু ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, এটা কিন্তু আমরা দেখতে পেলাম। এইটা নিচের উদাহরণও তাই, অ্যাকচুয়াল একটা আটারেন্স আছে, অ্যাকচুয়াল একটা কথা আছে, সেটাকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, অ্যাজ ইট ইজ উপস্থাপন করা হচ্ছে, আই এম হেল্পলেস, এটা তো চেঞ্জ হচ্ছে না, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর কিছুটা চেঞ্জ করে সেটাকে বলা হচ্ছে হলো ইনডিরেক্ট স্পিচ। এই যে হি সেড টু মি আই এম হেল্পলেস, এটা হলো ডিরেক্ট স্পিচ, নিচেরটা হলো কি ইনডিরেক্ট স্পিচ। এটা কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন এখানে আমাদের কথা হলো যে ডিরেক্ট স্পিচ আমি চিনবো কিভাবে, এটা মূলত এখন আমি মূলত দেখাবো যে ডিরেক্ট স্পিচ চেনার উপায়টা হলো কি। এইটা মূলত এখন ডিরেক্ট স্পিচের যে স্ট্রাকচার সেটা হলো কি, ডিরেক্ট স্পিচের দুইটা ক্লজ থাকবে, একটাকে বলা হবে হলো রিপোর্টিং ক্লজ আর একটা হলো কি রিপোর্টেড ক্লজ। এটা কিন্তু এখানে বলা হচ্ছে যে দুইটা এলিমেন্ট থাকবে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, একটা হলো রিপোর্টিং ক্লজ থাকবে আর একটা হলো রিপোর্টেড ক্লজ থাকবে। এখন এখানে আমি উপরে উদাহরণটা যদি দেই, মনে করো আমাকে বলে আমি এইভাবে উপস্থাপন করলাম, হি সেড টু মি আই অ্যাম ইল। আর আরেকটা জিনিস কি, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে বক্তার যে উক্তি সেটাকে অ্যাজ ইট ইজ উপস্থাপন করা হয়, কোনো চেঞ্জ করা হয় না। আই অ্যাম ইলি বলেছিল হি, ওই মুহূর্তে আমি আই অ্যাম ইলি বলছি, চেঞ্জ কিন্তু করছি না। ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে বক্তার যে উক্তি সেটা আনচেঞ্জড থাকবে, চেঞ্জ কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হি সেড টু মি আই অ্যাম ইল, এটা কিন্তু ডিরেক্ট স্পিচের বাক্য। কারণ হলো কি, এখানে কিন্তু চেঞ্জ কিন্তু করা হচ্ছে না, বক্তা যেটা বলেছিল সেটাকে অ্যাজ ইট ইজ উপস্থাপন কিন্তু করা হচ্ছে, রিপোর্ট বা প্রেজেন্ট কিন্তু করা হচ্ছে। এখন এখানে হি সেড তুমি আই এম ইল, আমি চিনব কিভাবে ডিরেক্ট স্পিচের বাক্য। ডিরেক্ট স্পিচে কি থাকে, দুইটা ক্লজ থাকে। এখানে কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে দুইটা ক্লজ আছে। ক্লজের এলিমেন্ট যেহেতু আমরা জানি, সাবজেক্ট থাকবে, প্রেডিকেটর থাকবে, কমপ্লিমেন্ট, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল। হি সেড টু মি, এটা একটা ক্লজ, আই এম ইল, এটা একটা ক্লজ। এটা কিন্তু আমরা দেখতে পেলাম। ডিরেক্ট স্পিচে মানে কমার আগে যে অংশটা থাকবে সেটাকে বলা হবে হলো রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজের স্ট্রাকচারটা কিন্তু আমাদেরকে জানতে হবে, যে রিপোর্টিং ক্লজের স্ট্রাকচারটা কি, সেটা কিন্তু মূলত আমাদেরকে জানতে হবে। রিপোর্টিং ক্লজে কি থাকবে, স্পিকার থাকবে, স্পিকারের পরে এখানে হিটা হলো স্পিকার, এটা কিন্তু সেটটা হলো কি ভার্ব। রিপোর্টিং ক্লজের ভেতরে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। উপরের এক্সাম্পলে সেটটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব থাকলো, তারপর কি লিসেনার থাকতেও পারে নাও থাকতে পারে, লিসেনার হলো অপশনাল, অনেক সময় থাকতেও পারে নাও থাকতে পারে। এটা হলো রিপোর্টিং ক্লজের হলো স্ট্রাকচার। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম যে ডিরেক্ট স্পিচের স্ট্রাকচারটা হলো কি দুইটা ক্লজ থাকবে, একটা হলো রিপোর্টিং ক্লজ থাকবে আর একটা হলো রিপোর্টেড ক্লজ থাকবে। উপরের এক্সাম্পলে হি সেড টু মি, এটা হলো রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজের স্ট্রাকচারটা হলো কি, স্পিকার থাকবে, হিটা হলো স্পিকার, রিপোর্টিং ভার্ব থাকবে, স্পিকারের পরে যে ভার্বটা সেটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, তারপরে লিসেনার থাকবে, এখানে লিসেনার আছে মি, অপশনাল থাকতেও পারে নাও থাকতে পারে, এখানে হি সেডও থাকতে পারে, স্পিকার অবশ্যই থাকবে, লিসেনার থাকতেও পারে নাও থাকতে পারে, এটা তো গেল। এখন এখানে রিপোর্টিং ক্লজের পরে রিপোর্টেড ক্লজটা আসার আগে এখানে আই এম ইলটা হলো রিপোর্টেড ক্লজ। আমি কি বলেছিলাম যে ডিরেক্ট স্পিচে দুইটা ক্লজ থাকে, একটা হলো রিপোর্টিং ক্লজ আর একটা হলো রিপোর্টেড ক্লজ। রিপোর্টেড ক্লজটা আসার আগে অবশ্যই কিন্তু পাংচুয়েশন মার্ক থাকবে ডিরেক্ট স্পিচে।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। হি সেড টু মি, এটা হলো রিপোর্টিং ক্লজ। তারপরে আই অ্যাম ইল, এটা হলো রিপোর্টেড ক্লজ। তার আগে একটা কিন্তু কমা কিন্তু বসবে, কমা বসবে। তারপর এখানে রিপোর্টেড ক্লজটা হলো আই অ্যাম ইল, সেটা কিন্তু দুই ভাষায় কিন্তু কি হবে, ইনভার্টেড কমা দিয়ে কিন্তু শুরু হবে। এটা কিন্তু আমরা দেখতে পেলাম যে তোমার হলো দুই পাশে কিন্তু কি থাকবে, ইনভার্টেড কমা কিন্তু থাকবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ইনভার্টেড কমা কিন্তু দিতে কিন্তু হবে। এইটা যে আই এম ইল, এই যে ইনভার্টেড কমা কিন্তু আছে কিন্তু এখানে, আই এম ইল দুই পাশে দুইটা কিন্তু ইনভার্টেড কমা কিন্তু দেওয়া কিন্তু হচ্ছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। হি সেড টু মি আই এম ইল, এখানে রিপোর্টিং ক্লজটা হলো কি হি সেড টু মি, রিপোর্টেড ক্লজটা হলো আই এম ইল। রিপোর্টেড কিভাবে বক্তার উক্তিটাকে উপস্থাপন করা হচ্ছে, অ্যাজ ইট ইজ। আই এম ইলটা হলো কি রিপোর্টেড কিন্তু ক্লজ কিন্তু, এটা কিন্তু আমরা দেখতে পেলাম আই এম ইল, এটা হলো কি রিপোর্টেড ক্লজ। চেঞ্জ কিন্তু করা হচ্ছে না, চেঞ্জ না করে তোমার হলো অ্যাজ ইট ইজ কিন্তু এটাকে কিন্তু উপস্থাপন কিন্তু করা কিন্তু হচ্ছে। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি রিপোর্টেড ক্লজ লেভেলে। তাহলে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হচ্ছে, স্ট্রাকচারটা হলো কি তোমার হলো রিপোর্টিং ক্লজ থাকবে, রিপোর্টেড ক্লজ থাকবে। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, রিপোর্টেড ক্লজের স্ট্রাকচার আমরা দেখতে পেলাম, রিপোর্টিং ক্লজের স্ট্রাকচার কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিষয়টা, রিপোর্টিং ক্লজের স্ট্রাকচার আর হলো রিপোর্টেড ক্লজের স্ট্রাকচার। তাহলে রিপোর্টিং ক্লজের ক্ষেত্রে কি ছিল, স্পিকার ছিল, রিপোর্টিং ভার্ব ছিল, লিসেনার কিন্তু ছিল। এটা কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম এই বিষয়টা। আর রিপোর্টেড ক্লজের ক্ষেত্রে কি থাকবে, বক্তার উক্তিকে অ্যাজ ইট ইজ কিন্তু উপস্থাপন কিন্তু করা কিন্তু হবে। এটা কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম কিন্তু এই বিষয়টা। এখন এখানে আমরা কি দেখলাম যে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ কিন্তু উপস্থাপন করা হবে, চেঞ্জ কিন্তু হবে না কিন্তু, সেটা কিন্তু বক্তার যে উক্তি সেটা কিন্তু চেঞ্জ হবে না। এখন এটা কিন্তু ডিরেক্ট স্পিচের কিন্তু স্ট্রাকচার কিন্তু গেল, যে রিপোর্টিং ক্লজ থাকবে আর হলো কি রিপোর্টেড ক্লজ থাকবে। রিপোর্টিং ক্লজের স্ট্রাকচার আমরা দেখলাম, রিপোর্টেড ক্লজের কিন্তু স্ট্রাকচার কিন্তু আমরা কিন্তু দেখলাম। এখন এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে কি থাকবে, বেশিরভাগ সময় সে থাকে, টেল থাকতে পারে। এটা আমরা পরবর্তীতে দেখব যে কি কি থাকতে পারে, সে থাকবে, তারপর টেল থাকবে, অন্য যে কোনো ভার্বও থাকতে পারে। এটা কিন্তু আমরা কিন্তু দেখলাম। এটা হলো কি ডিরেক্ট স্পিচের হলো স্ট্রাকচার, যে রিপোর্টিং ক্লজ থাকবে, তারপরে কি থাকবে, রিপোর্টেড ক্লজ থাকবে। এটা কিন্তু আমরা দেখতে পেলাম। দ্বিতীয়টা হলো কি ইনডিরেক্ট স্পিচ, এটা স্ট্রাকচার আমাদেরকে কিন্তু জানতে কিন্তু হবে, ইনডিরেক্ট স্পিচ, বা এটার একটা নাম হলো কি রিপোর্টেড স্পিচ। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন এটা আমরা চিনব কিভাবে, আমি একটু আগে বলেছিলাম যে বক্তার উক্তিকে কিছুটা চেঞ্জ করে উপস্থাপন করা, সেটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হেল্পলেস, এটাকে বলা হচ্ছে কিন্তু ইনডিরেক্ট স্পিচ, কিন্তু কিছুটা চেঞ্জ করেছি। আই এম ইল, এটাকে হুবহু রাখিনি, সেটাকে চেঞ্জ করে দিয়েছি কিন্তু এইটা। তোমার হলো ডিরেক্ট স্পিচের স্ট্রাকচারও যা, ইনডিরেক্ট স্পিচের স্ট্রাকচারও তাই, মধ্যেখানে কিছুটা চেঞ্জ আছে। ওইখানেও আগে কি ছিল, রিপোর্টিং ক্লজ ছিল, এখানেও সেটা থাকবে, পরবর্তীতে রিপোর্টেড ক্লজ থাকবে। এটা কিন্তু এখানেও কিন্তু সেম, কিছুটা কিন্তু পার্থক্য কিন্তু আছে এইটা। এখন উপরের সেন্টেন্সটা যদি আমি ইনডিরেক্টে পরিণত করি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, এটা মনে করো যে ইনডিরেক্ট স্পিচের বাক্য। এটা আমরা লক্ষ্য করো, ইনডিরেক্ট স্পিচের বাক্য। তাহলে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ক্লজের পরে একটা কমা দেখতে পাবো, তারপরে কি দুই ক্ষেত্রে দুইটা কিন্তু আমরা কিন্তু কোটেশন মার্ক দেখতে পাবো। এটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম যে দুই পাশে কিন্তু দুইটা পাংচুয়েশন কিন্তু থাকবে। এইটা আই এম ইল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য ফুল স্টপ বসেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে লাস্টে কোশ্চেন মার্ক বসতো, ইম্পারেটিভ সেন্টেন্স পাংচুয়েশন কিন্তু ঠিক আছে, দুইটা পাংচুয়েশন হলে একটা কমা বসবে, তারপর হলো কোটেশন মার্কস কিন্তু বসবে কিন্তু। এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে, কিন্তু এখানে কোটেশন মার্কসের কথা বলা হচ্ছে। এই যে দুই পাশের কথা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হলো কোটেশন মার্কস। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাংচুয়েশন মার্কসের মধ্যে পড়তে গেলে এটা কিন্তু জানতে পারবে যে কোটেশন মার্কসের যে বিষয়টা সেইটা। এখন এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানেও কিন্তু রিপোর্টিং ক্লজটা আছে। রিপোর্টিং ক্লজের স্ট্রাকচার হলো সেম, হিটা হলো কি স্পিকার, আর টোলটা হলো কি রিপোর্টিং ভার্ব, মিটা হলো লিসেনার, ওই সেম স্ট্রাকচার। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ক্লজের স্ট্রাকচার কিন্তু সেম। এখানে কিন্তু কি আছে, স্পিকার আছে, হি হলো স্পিকার, তারপরে কি আছে রিপোর্টিং ভার্ব, টোল্ড হলো রিপোর্টিং ভার্ব, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি আছে, লিসেনার আছে, ওই একই স্ট্রাকচার কিন্তু, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
কিন্তু এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, রিপোর্টেড ক্লজটা হলো কি হি ওয়াজ ইল, এটা কিন্তু এখানে কিন্তু রিপোর্টেড ক্লজ, কিন্তু এখানে হি ওয়াজ ইলটা হলো কি রিপোর্টেড ক্লজ, অন্যভাবে কিন্তু রিপোর্ট করা হচ্ছে, অ্যাজ ইট ইজ কিন্তু রিপোর্ট করা হচ্ছে না। ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ কিন্তু রিপোর্ট করা হচ্ছিল, কিন্তু ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ কিন্তু রিপোর্ট করা হচ্ছে না, চেঞ্জ কিন্তু করা হয়েছে। রিপোর্টেড ক্লজটা হলো হি ওয়াজ ইল, এটা কিন্তু আমরা দেখতে পেলাম। এখন এখানে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচের গঠন একই, রিপোর্টিং ক্লজও আছে, রিপোর্টেড ক্লজ আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো কি রিপোর্টিং ক্লজ আর রিপোর্টেড ক্লজের মধ্যেখানে পার্থক্যটা। উপরে লক্ষ্য করো, হি সেড টু মি আই এম ইল, রিপোর্টিং ক্লজটা হি সেড টু মি, আই এম ইলটা হলো রিপোর্টেড ক্লজ। দুইটার মধ্যেখানে কমা বসেছিল, আর রিপোর্টেড ক্লজের কোটেশন মার্কস কিন্তু ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয়ত, ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে মধ্যেখানে কমাটা থাকবে না, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে তোমার হলো মধ্যেখানে কমাটা বসবে না, শুধুমাত্র লাস্টে গিয়ে গিয়ে কিন্তু পাংচুয়েশন মার্কটা কিন্তু বসবে। সবসময় লাস্টে কি বসবে? ফুল স্টপে কিন্তু বসবে। এখানে কিন্তু কোনো পাংচুয়েশন ব্যবহার করা হচ্ছে না, রাদার হলো কি মধ্যেখানে একটা কনজাংশন ব্যবহার করা হবে। কনজাংশন হতে পারে বা অন্যান্য পার্ট অফ স্পিচ হতে পারে, কানেক্টর ব্যবহার করা হবে। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, হি টোল্ড মি আর হি ওয়াজ ইলকে কানেক্ট করেছে কে? দ্যাট কিন্তু কানেক্ট করেছে, এটা কিন্তু কানেক্টর ব্যবহার করতে হবে। সেন্টেন্স ভেদে সেটা কানেক্টর চেঞ্জ হবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওভারঅল আমরা কি দেখতে পেলাম, যে ডিরেক্ট স্পিচের বাক্য মনে করো আমি একটা লিখলাম, যে হি সেড টু মি আই এম হেল্পলেস, এটা হলো কি ডিরেক্ট স্পিচের বাক্য। কিভাবে আমি চিনলাম? যে বক্তার উক্তিকে হুবহুই উপস্থাপন করা হয়েছে। ডিরেক্ট স্পিচ চেনার সবচেয়ে বড় উপায় হলো কি, এই যে কমা থাকবে, কোটেশন মার্কস থাকবে, এটা দেখলে আমি বুঝতে পারবো যেটা ডিরেক্ট স্পিচের বাক্য। এটা কিন্তু আমরা দেখতে পেলাম, যে হি সেড টু মি আই এম হেল্পলেস, আই এম হেল্পলেসটা হলো অ্যাজ ইট ইজ কিন্তু উপস্থাপন করা হচ্ছে। ডিরেক্ট স্পিচ চেনার উপায় হলো কি, কমা থাকবে না, কোটেশন মার্কস কিন্তু থাকবে না, থাকবে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে। কিন্তু ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি থাকবে? তোমার হলো কমাও থাকবে, কোটেশন মার্কসও কিন্তু থাকবে। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাই, যেটা হলো কি ডিরেক্ট ন্যারেশনের বাক্য বা ডিরেক্ট স্পিচের বাক্য। এটা কিন্তু আমরা দেখতে পেলাম। এখন নিচে লক্ষ্য করো, এটাকে আমি চেঞ্জ করলাম, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হেল্পলেস। এখন বলতে পারো যে কিভাবে চেঞ্জ করলাম, এগুলো আমরা পরবর্তীতে নিয়ম আমরা শিখবো যে কিভাবে চেঞ্জ করতে হবে। এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচের বাক্য। চেনার উপায় কি? কমা কিন্তু মধ্যখানে কিন্তু নেই, আবার কোটেশন মার্কসও কিন্তু নেই। এখন এখানে যেখানে কোটেশন মার্কস থাকবে, কমা থাকবে, দুইটাই থাকবে যেখানে, সেখানে কিন্তু ডিরেক্ট স্পিচের বাক্য। কোটেশন মার্কস দেখে তুমি চিনবে যে এটা ডিরেক্ট স্পিচের বাক্য না ইনডিরেক্ট স্পিচের বাক্য। ডিরেক্ট স্পিচের বাক্যের ক্ষেত্রে কোটেশন মার্কস থাকবে, ইনডিরেক্ট স্পিচের বাক্য থেকে কোটেশন মার্কস থাকবে না। এই যেটা হলো ইনডিরেক্ট স্পিচের কিন্তু সেন্টেন্স। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। উপরেরটা হলো ডিরেক্ট সেন্টেন্সের ডিরেক্ট স্পিচের বাক্য, নিচেরটা হলো ইনডিরেক্ট স্পিচের বাক্য কিন্তু। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। এখন মনে করো আমি যদি আরো একটা উদাহরণ দেই, মনে করো যে হি সেড আই এম আনওয়েল টুডে, মনে করো এটা আমি বললাম যে হি সেড আই এম আনওয়েল টুডে। আবার নিচে আমি বললাম যে হি সেড দ্যাট হি ওয়াজ আনওয়েল দ্যাট ডে, মনে করো এটা আমি বললাম। এখন দুইটা বাক্য আছে, আমি চিনবো কিভাবে কোনটা ডিরেক্ট স্পিচের বাক্য কোনটা ইনডিরেক্ট স্পিচের বাক্য? উপরেরটা হলো ডিরেক্ট স্পিচের বাক্য। কিভাবে? এই যে কোটেশন মার্কস আছে, কমা কিন্তু আছে, আর নিচের বাক্যে কিন্তু কোটেশন মার্কসও নেই, কমা কিন্তু নেই। কিন্তু কোটেশন মার্কস আমি মূলত দেখবো কোটেশন মার্কস আছে কিনা। উপরের তোমার হলো স্পিচটাতে বক্তার উক্তিকে হুবহু উপস্থাপন করেছে লিসেনার, নিচেরটাতে চেঞ্জ করে উপস্থাপন করেছে। লক্ষ্য করো যে উপরেরটা ডিরেক্ট স্পিচের বাক্য, এটা তো আমরা দেখতে পেলাম যে ডিরেক্ট স্পিচের বাক্য। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো কি, রিপোর্টিং ক্লজও আছে, রিপোর্টেড ক্লজও কিন্তু আছে। রিপোর্টিং ক্লজটা হলো হি সেড, আর আই এম আনওয়েল টুডে এটা কিন্তু রিপোর্টেড ক্লজ, আর সেটটা কিন্তু এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব কিন্তু। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। নিচের ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রেও কিন্তু সেম, রিপোর্টিং ক্লজও আছে, রিপোর্টেড ক্লজও কিন্তু আছে। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। হি সেড নিচের বাক্যে কিন্তু এটা কিন্তু রিপোর্টিং ক্লজ, আর হি ওয়াজ আনওয়েল দ্যাট ডে এটা হলো রিপোর্টেড ক্লজ, আর দ্যাটটা হলো কানেক্টর, কানেক্টর থাকবে কিন্তু ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কিন্তু। খুবই কিন্তু মজার ব্যাপার কিন্তু। তাহলে আমি যদি এক কথায় যদি লিখি, আমি যদি সহজ সূত্র দিয়ে লিখি যে ডিরেক্ট স্পিচের স্ট্রাকচার কেমন হবে, ডিরেক্ট স্পিচের কি থাকবে? রিপোর্টিং ক্লজ থাকবে। রিপোর্টিং ক্লজের পরে কি হবে? একটা কমা থাকবে। তারপর হলো কি কোটেশন মার্কের ভেতরে কি থাকবে? রিপোর্টেড ক্লজটা কিন্তু থাকবে কোটেশন মার্কের ভেতরে।
তুমি প্যাটার্নটা অনুসরণ করো, প্যাটার্নটা কিন্তু মিলে যাচ্ছে। এইটা লাস্টে কিন্তু পাংচুয়েশন মার্ক বসবে রিপোর্টেড ক্লজের স্ট্রাকচার অনুসারে। এইটা এই যে হি সেড তুমি আই এম হেল্পলেস, ডিরেক্ট স্পিচের বাক্য। রিপোর্টিং ক্লজটা হলো কি হি সেড তুমি, তারপরে কি আছে কমা আছে, তারপর হলো কি দুই পাশে কিন্তু কোটেশন মার্কস কিন্তু আছে। আমরা কি দেখতে পাচ্ছি রিপোর্টেড ক্লজ, এই যে আই এম হেল্পলেস এটা হলো রিপোর্টেড ক্লজ, এটা কিন্তু। আর ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি হবে, ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে স্ট্রাকচারটা কিন্তু এরকম কিন্তু হবে। ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে সেম স্ট্রাকচার, মধ্যেখানে কিন্তু শুধুমাত্র কিন্তু একটা লিঙ্কার্স কিন্তু আসবে। এটা কিন্তু আমরা দেখতে পাবো যে রিপোর্টিং ক্লজের কথা বলা হচ্ছে, রিপোর্টিং ক্লজ তারপরে কিন্তু কি থাকবে, একটা হলো লিঙ্কার্স থাকবে, লিঙ্কারের পরে কি থাকবে রিপোর্টেড ক্লজ থাকবে উইথাউট এনি পাংচুয়েশন মার্কস। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বিষয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন আমি কিছু এক্সাম্পল দিব, তাহলে ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে, খুব সহজভাবে কিন্তু বিষয়টা কিন্তু বুঝতে পারবে। মনে করো যে বক্তা ছিল, শ্রোতা ছিল, অরিজিনাল অ্যাটারেন্স কি, অরিজিনাল অ্যাটারেন্স হলো মনে করো যে আই হ্যাভ লস্ট ইট, মনে করো যে এটা স্পিকার আমাকে এক মুহূর্তে বলেছিল, এটা হলো অরিজিনাল অ্যাটারেন্স। এটাকে আমি ডিরেক্ট স্পিচে লিখবো কিভাবে, ডিরেক্ট স্পিচে লিখবো এইভাবে, মনে করো আমি বললাম যে হি সেড বা হি সেড টু মি, লিসেনার থাকতে পারে নাও থাকতে পারে, আই হ্যাভ লস্ট ইট, উইথাউট এনি চেঞ্জ আমি কিন্তু এটাকে উপস্থাপন করলাম। এটা কিন্তু ডিরেক্ট স্পিচের বাক্য কিন্তু হলো, ডিরেক্ট স্পিচের বাক্য। যে হি সেড আই হ্যাভ লস্ট ইট, হি সেডটা হলো কি রিপোর্টিং ক্লজ, আই হ্যাভ লস্ট ইটটা হলো কি রিপোর্টেড ক্লজ, মধ্যেখানে কমা আছে, কোটেশন মার্কস আছে, চিনে গেলাম আমি। তারপর হলো কি ইনডিরেক্ট স্পিচের কথা যদি আমি বলি, ইনডিরেক্ট স্পিচ, এটাকে মনে করো আমি ইনডিরেক্ট স্পিচে লিখবো হি সেড দ্যাট হি হ্যাড লস্ট ইট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, হি সেড দ্যাট হি হ্যাড লস্ট, এটা হলো ইনডিরেক্ট স্পিচের বাক্য। কিভাবে আমি চিনলাম, এখানে রিপোর্টিং ক্লজটা হলো হি সেড আর রিপোর্টেড ক্লজটা হলো হি হ্যাড লস্ট ইট, দুইটার মধ্যেখানে কি আছে লিঙ্কার্স আছে। এইভাবে আমি কিন্তু চিনতে পারলাম যে এটা হলো ইনডিরেক্ট স্পিচের কিন্তু বাক্য। খুবই কিন্তু মজাদার কিন্তু বিষয় এটা, ইনডিরেক্ট স্পিচের বাক্যটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারলাম। এখন এখানে বলতে পারো যে রিপোর্টিং ভার্ব এখানে সেট, নিচের বাক্যেও রিপোর্টিং ভার্ব হলো সেট, রিপোর্টিং ভার্ব হিসেবে কি সবসময় সেই থাকবে না, অন্য অনেক কিছু থাকতে পারে, টেল থাকতে পারে, প্রমিস থাকতে পারে, কমপ্লেন থাকতে পারে, বিভিন্ন কিছু কিন্তু থাকতে পারে। আমি উদাহরণ দেওয়ার সুবাদে এটা কিন্তু দেখালাম, বেশিরভাগ ক্ষেত্রে সেই দেওয়া থাকে, অন্য সব কিছু কিন্তু বসতে পারে। সে দিয়ে মূলত আমরা হলো কি এক্সাম্পলগুলো মূলত দেখাই, আমরা অন্য এক্সাম্পলও কিন্তু দেখাবো। এখন মনে করো আমি যদি বলি যে আই ফিল ভেরি টায়ার্ড, মনে করো এটা আমি বললাম, বললাম যে মাই ফাদার কমপ্লেইন্ট, এখানে কিন্তু সেট কিন্তু আমি বলছি না, মাই ফাদার কমপ্লেইন্ট, মনে করো যে আই ফিল ভেরি টায়ার্ড, এটা মনে করো আমি বললাম আই ফিল ভেরি টায়ার্ড, এটা কিন্তু ডিরেক্ট স্পিচের বাক্য। কিভাবে ডিরেক্ট স্পিচের বাক্য, ওই যে কমা আছে, ইনভার্টেড কোটেশন মার্কস কিন্তু আছে, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইটা মাই ফাদার কমপ্লেইন্ট, এটা হলো রিপোর্টিং ক্লজ, আর এটা হলো আই ফিল ভেরি টায়ার্ড, এটা হলো রিপোর্টেড ক্লজ। এখানে কি সে দেওয়া হয়েছে রিপোর্টিং ভার্ব হিসেবে, না, এখানে কমপ্লেন ব্যবহার করা হয়েছে। মাই ফাদারটা হলো স্পিকার আর কমপ্লেনটা হলো কি রিপোর্টিং ভার্ব। আমরা তো দেখেইছি যে রিপোর্টিং ক্লজের স্ট্রাকচারটা কি, এটা তো আমরা দেখলামই, যে স্পিকার থাকবে, রিপোর্টিং ভার্ব থাকবে, লিসেনার অপশনাল থাকতে পারে নাও থাকতে পারে, লিসেনার নেই এখানে, এটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে। মাই ফাদার কমপ্লেন, লিসেনারকে বলেনি, কাকে কমপ্লেন করেছে এটা তো আমরা জানি না, এটা কিন্তু বলা হচ্ছে মাই ফাদার কমপ্লেন আই ফিল ভেরি টায়ার্ড। এখন এটাকে আমি যদি বলি যে মাই ফাদার কমপ্লেইন দ্যাট, মনে করো এটা আমি বললাম মাই ফাদার কমপ্লেইন দ্যাট হি ফেল্ট ভেরি টায়ার্ড, মনে করো এটা, এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচের বাক্য কিন্তু, কারণ হলো কি চেঞ্জ করে আমি উপস্থাপন করলাম সবার সামনে। মাই ফাদার কমপ্লেইন্ট এটা হলো রিপোর্টিং ক্লজ, হি ফেল্ট ভেরি টায়ার্ড এটা হলো রিপোর্টেড ক্লজ। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম কিন্তু বিষয়টা, আমরা কিন্তু মোটামুটি কিন্তু আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো যে ডিরেক্ট স্পিচের স্ট্রাকচার কি, ইনডিরেক্ট স্পিচের স্ট্রাকচার কি। ডিরেক্ট স্পিচে প্রথমে রিপোর্টিং ক্লজ থাকবে, তারপরে কমা বসবে, তারপর রিপোর্টেড ক্লজটা কোটেশন মার্কসের মধ্যে আবদ্ধ থাকবে। অন দি আদার হ্যান্ড ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে সব স্ট্রাকচার সেম, মধ্যেখানে কমা, তারপরে কোটেশন মার্কস না বসে মধ্যেখানে শুধুমাত্র একটা লিঙ্কার বসবে। এটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা। এখন এখানে শেষ যে বিষয়টা আমি আজকে বলবো সেটা হলো যে আমরা কিন্তু আজকে মূলত চিনছি যে স্পিচ কি, ডিরেক্ট স্পিচ কি, ইনডিরেক্ট স্পিচ কি, এগুলো কিন্তু আমরা কিন্তু চিনছি কিন্তু বিষয়টা, আমরা কিন্তু নিয়মে কিন্তু এখনো যাইনি। ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্টে যাবে এগুলো কিন্তু আমরা ক্রমান্বয়ে শিখতে থাকবো, সিকুয়েন্সিয়ালি এগুলো কিন্তু আমরা কাভার করব আপকামিং সেশনগুলোতে। এটা কিন্তু এখন এখানে লক্ষ্য করো যে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি মধ্যখানে কিন্তু কোনো লিঙ্কার ব্যবহার করা হচ্ছে না, দুইটা ক্লজ আছে, মাই ফাদার কমপ্লেন্ট একটা ক্লজ, আই ফিল ভেরি টায়ার্ড একটা ক্লজ।
এই হিসেবে যদি ধরি রিপোর্টেড ক্লজের ভেতরে যদি একটা ক্লজই থাকে, একটা ক্লজই তো আছে, সেই ক্ষেত্রে মানে ডিরেক্ট স্পিচের বাক্য সবসময় কম্পাউন্ড সেন্টেন্স হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে কিন্তু আমরা ধরি রিপোর্টেড তোমার হলো কি ডিরেক্ট স্পিচের বাক্যগুলোকে। এটা একটা সেন্টেন্স, মাই ফাদার কমপ্লেন্ট আই ফিল ভেরি টায়ার্ড, এটা একটা সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন বলতে পারো কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স? দুইটা প্রিন্সিপাল ক্লজ আছে। এই যে মাই ফাদার কমপ্লেন্ট হলো একটা প্রিন্সিপাল ক্লজ, আই ফিল ভেরি টায়ার্ডটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। এখন বলতে পারো যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তো কোঅর্ডিনেটর থাকে, কোঅর্ডিনেটর কোথায়? কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, বলতেই পারো এটা। এই যে কমাটাকে আমি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে ধরে নেব, যে কমাটার কোটেশন মার্কসটা হলো কি কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেট করছে দুইটা ক্লজকে। কম্পাউন্ড সেন্টেন্স ডিরেক্ট স্পিচের যে বাক্যগুলো থাকবে সেগুলো হলো কম্পাউন্ড সেন্টেন্স হবে সবসময়। রিপোর্টেড ক্লজকে আমি একটা ক্লজ হিসেবে ধরবো, এখানে একটা ক্লজই তো আছে, আই ফিল ভেরি টায়ার্ড। অনেক ক্ষেত্রে দেখবে একের অধিক ক্লজও থাকতে পারে, আমি একটাই সবসময় ধরবো। মনে করবো যে রিপোর্টেড ক্লজের ভেতরে একটা ক্লজ আছে, ধরে নেবো আমি, অনেকগুলো ক্লজ থাকতেই পারে ভেতরে। আই ফিল ভেরি টায়ার্ড কম্পাউন্ড সেন্টেন্স। মাই ফাদার কমপ্লেন্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আই ফিল ভেরি টায়ার্ড এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দুইটাকে কোঅর্ডিনেট করেছে কে? কমা আর কোটেশন মার্কস। সেজন্য এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। অনেক গ্রামারের এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলেছে। আর ডিরেক্ট স্পিচের বাক্যগুলো সবসময় কম্পাউন্ড সেন্টেন্স হয়, কিন্তু ইনডিরেক্ট স্পিচের বাক্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয়। এমনি বুঝতে পারছো এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি কিন্তু বলছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়, কিন্তু এটা ইন মোস্ট কেসেস। মাই ফাদার কমপ্লেন দ্যাট হি ফেল্ট ভেরি টায়ার্ড, এখানে দুইটা ক্লজ এমনি বোঝা যাচ্ছে। মাই ফাদার কমপ্লেইন্ট এটা হলো প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ফেল্ট ভেরি টায়ার্ড এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি কিন্তু পড়িয়েছি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার, প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচার, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে। এমনি বোঝা যাচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ইনডিরেক্ট স্পিচের বাক্য ইন মোস্ট কেসে সেটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু হবে। কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পেলাম। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? মধ্যখানে লিঙ্কার্স থাকবে অবশ্যই। সাবঅর্ডিনেট ক্লজে কি থাকবে? ইন্ট্রোডিউসার কিন্তু থাকবে। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। কিন্তু এখন এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমি শেষ করব এখানে, এখনই আমি শেষ করব বিষয়টা, সেটা হলো যে রিপোর্টেড ক্লজটা সবসময় রিপোর্টিং ক্লজেরই কি পরে বসবে? না, রিপোর্টেড ক্লজটা কিন্তু আগে বসতে পারে। এখানে হলো আই ফিল ভেরি টায়ার্ড, এটা হলো রিপোর্টেড ক্লজ। রিপোর্টেড ক্লজটা কিন্তু আমি সামনেও দিতে পারি, আই ফিল ভেরি টায়ার্ড এটা আমি সামনে আনলাম, দেওয়া যেতেই পারে। আই ফিল ভেরি টায়ার্ড ওই মাই ফাদার কমপ্লেনটাকে পেছনে সরিয়ে দিলাম, হতেই পারে। কিন্তু এটা কিন্তু কোনো কিন্তু প্রবলেম কিন্তু না। কিন্তু এখানে এই যে মাই ফাদার কমপ্লেনটা পেছনে কিন্তু সরিয়ে দিলাম, উল্টা করে লেখা যেতেই পারে। প্যাসেজ নারেশন করার সময় আমরা এগুলো দেখবো যে উল্টাভাবে করা যেতেই পারে। এই যে উপরের এটা বলতেও যা বোঝাচ্ছে, এটা বলতেও তাই বোঝাচ্ছে, পজিশন খালি চেঞ্জ করেছি। এই যে রিপোর্টেড ক্লজটাকে সামনে এনে ফেলেছি আর রিপোর্টিং ক্লজটাকে পরে নিয়ে গিয়েছি। এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। কিন্তু এই যে এইটা কমাটা কিন্তু এখানে কিন্তু আগে কিন্তু বসেছে এখানে, আর কমাটার পরে কিন্তু কোটেশন মার্কটা কিন্তু বসেছে। এটা কিন্তু খেয়াল কিন্তু রাখতে হবে। কিন্তু এইটা এটা কিন্তু আমরা কিন্তু কমার পরে কিন্তু কোটেশন মার্কটা কিন্তু বসেছে, এটা কিন্তু খেয়াল রাখবে। কিন্তু এইটা এইভাবে কিন্তু লেখা যেতেই পারে। কিন্তু এখন পাংচুয়েশন লেভেলে খুবই সতর্ক। ডিরেক্ট স্পিচের ভেতরে কোটেশন মার্কের ভেতরে যে বাক্যটা থাকবে সেটা অনুসারে কিন্তু শেষে কি হবে? পাংচুয়েশন মার্কস কিন্তু হবে সেটা অনুসারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয়, সেটা অনুসারে লাস্টে কিন্তু পাংচুয়েশন মার্কটা কিন্তু হবে। আই হ্যাভ লস্ট ইট এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য লাস্টে কিন্তু ফুল স্টপ বসেছে। এই বাক্যের প্রথমে হলো কোটেশন মার্ক, শেষে কোটেশন মার্ক। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি। আই ফিল ভেরি টায়ার্ড এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আই ফিল ভেরি টায়ার্ডের পরে ফুল স্টপ বসেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সও থাকতে পারতো। এই যে দুই ভাষায় কিন্তু কোটেশন মার্কস কিন্তু বসেছে। কিন্তু মনে করো আমি যদি এখন বলতে পারো যে অ্যাসার্টিভ সেন্টেন্সই তো দেখাচ্ছেন, ইন্টারোগেটিভ কেন দেখাচ্ছেন? আমি যদি বলি যে আই সেড টু হিম আই ওয়াজ সিক, মনে করো এটা আমি বললাম, মনে করো আই সেড টু হিম ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স আমি দেখাবো, হুইচ বুক ডিড ইউ ওয়ান্ট, এটা হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ইন্টারোগেশন দিয়ে দিলাম, নোট অফ ইন্টারোগেশন, তারপর হলো দুই পাশে দুইটা কোটেশন মার্ক। হুইচ বুক ডিড ইউ ওয়ান্ট এটা বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলাম, দুই পাশে কোটেশন মার্কস দিয়ে দিলাম, তার আগে কমা দিয়ে দিলাম। আর ডিরেক্ট স্পিচের বাক্যের ক্ষেত্রে কিন্তু এটাকে আমি উল্টা করে লিখবো, হুইচ বুক ডু ইউ ওয়ান্টটা সামনে আনবো। তাহলে কিভাবে লিখবো? এই যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট এটা আমি মূলত কি করলাম? সামনে কিন্তু আনলাম। এভাবে কিন্তু লেখা কিন্তু যাবে। কিন্তু এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, প্রথমে এনেও কিন্তু লেখা কিন্তু যাবে। এটা কিন্তু বিষয়টা, এটা আমরা পরবর্তীতে দেখবো যে প্রথমে এনে আমরা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে দেখবো যে এখন আমরা হলো প্রথমে শুধুমাত্র বিষয়টা দেখবো, যে উল্টা করে আমরা দেখবো না। আমরা আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাব তখন আমরা এই বিষয়গুলো কিন্তু দেখবো যে উল্টা করে কিভাবে বিষয়গুলোকে লেখা কিন্তু হচ্ছে। এটা কিন্তু আমাদেরকে কিন্তু দেখতে হবে।
তাহলে আজকের সেশনে আমরা মূলত কি কি শিখলাম, যে ন্যারেশন বা স্পিচ কি এটা আমরা মূলত শিখলাম। তারপর কিন্তু আমরা হলো কি ন্যারেশনের টাইপ দেখলাম আর টাইপের প্যাটার্নটা দেখলাম, ডিরেক্ট স্পিচ কিভাবে চিনবো, ইনডিরেক্ট স্পিচ কিভাবে চিনবো, এটা কিন্তু আমরা কিন্তু দেখলাম কিন্তু। আর আমরা রিপোর্টিং ক্লজ সম্পর্কে জানলাম, রিপোর্টেড ক্লজ সম্পর্কে জানলাম, রিপোর্টিং ভার্ব হিসেবে ভার্ব সম্পর্কে কিন্তু আমরা জানলাম, স্ট্রাকচারটা কিন্তু আমরা জানলাম। সামনের দিন থেকে আমরা মূলত দেখবো যে কিভাবে চেঞ্জ করতে হয়, বাক্যভেদে কিভাবে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে পরিণত করতে হয়, এটা কিন্তু সামনের সেশনগুলোতে আমরা কিন্তু অবজার্ভ করব। অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলোকে বেশি বেশি করে তোমরা শেয়ার করো, অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে। এখানে মূলত আমি আজকের সেশনটা কিন্তু কনক্লুড করছি।